থাকে, ঠিক আছে? তাহলে ধরবেন এটা যাতে সামনে থাকে, মিডিয়ালি থাকে, এইভাবে। এই যে এইভাবে কীভাবে ধরেন ওইগুলা ধরার দরকার নাই, ঠিক আছে? স্ট্রেট যে লাং সেই হাত দিয়ে ওই সাইডে অ্যান্টেরো মিডিয়ালি ধরবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, অ্যানাটমিক্যাল পজিশন কি? অ্যানাটমিক্যাল পজিশন, হ্যাঁ, অ্যাপেক্সিয়েটেড আপওয়ার্ড, তারপর অ্যান্টেরোবর্ডার লাইস অ্যান্টেরো মিডিয়ালি, তারপর হাইলাম লাইস মিডিয়ালি, তারপর হইলো, আর কিচ্ছু নাই। রাইট ল্যাংয়ের ক্ষেত্রে সেমি না? আচ্ছা, আর ডিফারেন্সিয়েট যদি রাইট ল্যাংয়ের লেফট ল্যাং করতে বলে ফিশার লোব, তারপরে কি কি আছে, ব্রঙ্কাস কোনটায় কি, নাকি কতগুলো থিওরিটিক্যাল আছে বলে দেবেন সব। আচ্ছা, সারফেস বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডারটা হলো সবচেয়ে ওয়েল ডিফাইন্ড বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, তাই তো? অ্যাপেক্স থেকে শুরু করে একদম ইনফিরিয়র বর্ডারের মতো নিয়ে যাবেন, এটা হলো ইনফিরিয়র বর্ডার। আচ্ছা, এর বাদে আছে পোস্টেরিয়র বর্ডার, এটা হলো ইল ডিফাইন্ড, পেছনে অ্যাপেক্স থেকে শুরু করবেন ইনফিরিয়র বর্ডার পর্যন্ত। এখানে কোনো ওয়েল ডিফাইন্ড বর্ডার নাই, কিন্তু আপনাকে দেখাতে হবে এই দিক দিয়েই পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? এইভাবে ধরলে অ্যান্টেরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার। সারফেস কী কী আছে? অ্যান্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার, এর মাঝখানে কোস্টাল সারফেস, তাই তো? অ্যান্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার, এর মাঝখানে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসটাকে আবার মিডিয়াল বর্ডার দিয়ে দুইটা সারফেসে ভাগ করছে, এইটা হলো মিডিয়াল বর্ডার, ভালো দেখা যায় নাকি? এটাকে আবার পোস্টেরিয়র বর্ডার বললেন না, মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডার দিয়ে মিডিয়াল বর্ডারের সামনে এটুকু মেডিস্টাইনাল সারফেস, আর মিডিয়াল বর্ডারের পেছনে এটুকু ভার্টিবাল সারফেস, ঠিক আছে? তাহলে হাইলাম এবং ভিসেরার যে ইমপ্রেশন, এগুলো থাকে মেডিস্টাইনাল সারফেসে। মেডিস্টাইনাল সারফেস কোন সারফেসের পার্ট? মিডিয়াল সারফেসের পার্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লেফট লাং আরেকভাবে চেনা যায়, সেটা হলো এই যে এই ডিপ্রেশনটার নাম কি? কার্ডিয়াক নচ, ঠিক আছে? কার্ডিয়াক নচটা থাকে লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারে। রাইট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারে কোনো নচ আছে? নাই। তাহলে কার্ডিয়াক নচটা থাকবে লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারে। আচ্ছা, তাহলে এই পুরাটা হলো কোস্টাল সারফেস, আর এই পুরাটা মিডিয়াল। মিডিয়াল সারফেসকে মিডিয়াল বর্ডার দিয়ে মেডিস্টাইনাল সারফেস, আর পেছনে ভার্টিবাল সারফেস, নামই ভার্টিবাল সারফেস। তাহলে কার রিলেশনে থাকবে? ভার্টিবাল কলামের রিলেশনে থাকবে। এই সারফেসটা থাকবে ভার্টিবাল কলামের রিলেশনে। আর মিডিয়াল সারফেসে কি থাকবে? থাকবে হাইলাম, আর থাকবে ভিসেরাল ইমপ্রেশন। আচ্ছা, ভিসেরাল ইমপ্রেশন কার জন্য? যে লার্জ যে বড় ইমপ্রেশনটা, এটা হলো কার্ডিয়াক ইমপ্রেশন, ঠিক আছে? কার্ডিয়াক ইমপ্রেশন যেহেতু লেফট লাং, তাহলে হার্টের লেফট সাইডে কোন ভেন্ট্রিকল থাকে? লেফট ভেন্ট্রিকল, এইভাবে থাকে, ঠিক আছে? তাহলে এই কার্ডিয়াক এরিয়া কার জন্য থাকবে? লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পার্টলি লেফট অ্যাট্রিয়াম। অরিকল আসবে, অ্যাট্রিয়ামও আসবে, ঠিক আছে? মেনলি লেফট ভেন্ট্রিকলের জন্য। তাহলে এখানে লেফট ভেন্ট্রিকল। এখন দেখেন, এখানে যদি লেফট ভেন্ট্রিকল থাকে, লেফট ভেন্ট্রিকল থেকে উপরের দিকে একটা জিনিস উঠে গেছে, আর্চ হয়েছে, নিচের দিকে নামছে, তাই না? তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে উপর দিকে উঠে কে? অ্যাসেন্ডিং আর্চ, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে যে আর্চ হইল, আর্চের ব্রাঞ্চ কি কি? ব্র্যাকিওসেফালিক, লেফট লোকোমোটিভ, লেফট সাবক্লেভিয়ান। আচ্ছা, এখানে আর্চ হইলে আর্চের একদম লেফট সাইড থেকে উঠে লেফট সাবক্লেভিয়ান। তাহলে এই যে এখানে যে ইমপ্রেশনটা, এটা হবে লেফট সাবক্লেভিয়ানের জন্য, ঠিক আছে? এটার সাথে কমন ক্যারোটিডেরও আছে, আমি জানি না, আমি বুঝি না, তবে আমার কাছে এটা অনলি লেফট সাবক্লেভিয়ানের ইমপ্রেশন। সবার লেফটে থাকে, তার ইমপ্রেশন হলো লেফট সাবক্লেভিয়ান, ঠিক আছে? কমন ক্যারোটিড বললেও এখানেই দেখাবে, ঠিক আছে? আর ব্র্যাকিওসেফালিক টাং যেটা, ওইটা তো লেফট সাইডে থাকে না, রাইট সাইডে, তাহলে এখানে তার কোনো ইমপ্রেশন আসবে না। এরপরে সামনের দিকে এই ইমপ্রেশনটা হলো ট্রাকিয়ার, বড় যেটা ইমপ্রেশন ট্রাকিয়া। কিছু বেড়েছে ইমপ্রেশন এরকম স্পষ্ট বুঝবেন না,
সামনে ট্রাকিয়া থাকে, পেছনে ইসোফেগাস। তাহলে সামনে যেখানে ট্রাকিয়া দেখাবেন ঠিক তার পেছনেই দেখাবেন ইসোফেগাস। বুঝাইতে পারছি? দুই ভিসেরাতে ট্রাকিয়ারটা দেখবেন, ইসোফেগাসেরটা দেখবেন না। ট্রাকিয়ারটা পাইলে তার পেছনেই দেখাবেন ইসোফেগাসের ইমপ্রেশন। বুঝাইতে পারছি? আর এই যে কার্ডিয়াক ইমপ্রেশন দিয়ে এই যে ছোট্ট একটা দেখছেন, একটা ইমপ্রেশন লম্বা করে, এটা হলো লেফট ফ্রেনিক নার্ভের ইমপ্রেশন। ঠিক আছে, লেফট ফ্রেনিক নার্ভের ইমপ্রেশন। আর কিছু আছে? হ্যাঁ, হাইলামের রিলেশন আগে মুখস্থ করে নেবেন যে লেফট লাঙ্গে হাইলামের রিলেশনটা কী থাকে, অ্যাবভ ডাউনওয়ার্ডস, রাইট লাঙ্গে কী থাকে। কারণ আপনি দেখে দেখে কোনো দিনও বলতে পারবেন না। লেফট লাঙ্গে কী থাকে অ্যাবভ ডাউনওয়ার্ডস? প্রথমে থাকে আর্টারি, ব্রঙ্কাস, ভেইন। আর ইয়ের ক্ষেত্রে প্রথমে এপার্শিয়াল ব্রঙ্কাস, তারপরে আর্টারি, তারপরে হাইপার্শিয়াল ব্রঙ্কাস, তারপরে ভেইন। ঠিক আছে, মুখস্থ করে তারপরে দেখাবেন। তাহলে এই সাইডে উপরে কি দেখাবেন? আর্টারি, তাই তো? আর্টারি ওপেনিং কই? আচ্ছা, দেখেন এখানে মনে হচ্ছে যে এটা পাশে আছে পালমোনারি আর্টারির ওপেনিংটা। এটা হলো ব্রঙ্কাস, শক্ত, যেটা হাইলিন কার্টিলেজ থাকে এই জন্য শক্ত, নাকি? এটা পাশে মনে হচ্ছে, কিন্তু আপনার ওগুলা চিন্তা করার দরকার নাই। আপনি বলবেন উপরে আর্টারি, তারপরে ব্রঙ্কাস, তারপরে পালমোনারি ভেইন। কোথায়? এই যে এই দুইটা হলো পালমোনারি ভেইন, দুই পাশে দুইটা আছে। ঠিক আছে, পালমোনারি ভেইন। টু পালমোনারি বলার দরকার নেই, অনলি পালমোনারি ভেইন বলবেন। এখানে রিলেশন যাই থাক, আপনি মুখস্থ যা করবেন ওই অনুযায়ী বলতে থাকবেন যে আর্টারি ওপেনিং, ব্রঙ্কাসের ওপেনিং, পালমোনারি ভেইনের ওপেনিং ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস। ঠিক আছে? ও রাইট লাইন করে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এখানে ডায়াফ্রামেটিক সার্ফেসের রিলেশনে থাকে ডায়াফ্রাম, তার নিচে থাকবে লিভারের কোন লোব? লেফট লোব অফ দ্য লিভার থাকবে, যেহেতু লেফট লাং, তার নিচে লেফট লোব অফ দ্য লিভার থাকবে। আর কিছু আছে বলেন, আমার মনে নেই। ফিশার টেস্ট করাতে পারেন। ফিশার হোল লাংকে ডিভাইড করে, এক্সেপ্ট হাইলাম। হাইলাম বাদে পুরো লাংকে দুই ভাগে ডিভাইড করে। ঠিক আছে, ফিশার টেস্ট করতে বলতে পারে। টেস্ট করতে যদি বলে হাইলাম থেকে শুরু করবেন ফিশার টেস্ট করা। ঠিক আছে, হাত ঘোরাবেন আর বলতে থাকবেন যে মিডিয়াল বর্ডারকে কাট করে, তারপর পোস্টার বর্ডারকে কাট করবে, এরপরে নামবে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। কোন সারফেস দিয়ে? ইস্টার্নো কোস্টাল সারফেস দিয়ে। এরপরে সে লিঙ্গুলার কাছে যে ইনফিরিয়র বর্ডারকে কাট করে, আবার সেটা আপওয়ার্ড ডিরেকশনে উঠে কোন সারফেস দিয়ে? মিড ইস্টার্নাল সারফেস দিয়ে উঠে এই যে হাইলাম, এই হাইলামের এখানে এনে শেষ করবেন। ঠিক আছে, এই পাশের হাইলাম থেকে শুরু, এই পাশে শেষ, মানে হাইলামকে বাদে পুরো লাংকে সে দুই ভাগে ভাগ করবে। বুঝছেন? আর কিছু? লাঙে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই মুখস্থ করে ফেলবেন, নাকি? ব্লাড সাপ্লাই দুইটা জোন করে পড়বেন, একটা রেসপিরেটরি জোন আর কন্ডাকটিভ জোন। কন্ডাকটিভ জোন কি? যে এরিয়াটা এয়ার কন্ডাকশন করে, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, সেটা হলো কন্ডাকটিভ জোন। আর যেখান থেকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেটা রেসপিরেটরি জোন। তাহলে আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, নোজ থেকে আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, এটা হলো কন্ডাকটিভ জোন। ঠিক আছে, আর টার্মিনাল ব্রঙ্কিউলের পরে রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যাট্রিয়া, এয়ার সাইকিউল, অ্যালভিউলাই, এই সবগুলো হলো রেসপিরেটরি জোন। এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে কন্ডাকটিভ জোন আর রেসপিরেটরি জোন, এই দুইটা আলাদা জোন করে ব্লাড সাপ্লাই করবেন। কন্ডাকটিভ জোনে কে দেয়? ব্রঙ্কিয়াল আর্টারি। রেসপিরেটরি জোনে দেখবেন রাইট সাইডে তার সংখ্যাটা ডিফারেন্স আছে, দুইটা না একটা থাকে, লেফট সাইডে একটা থাকে ব্রঙ্কিয়াল আর্টারি। ঠিক আছে, কার ব্রাঞ্চ এটা সব মুখস্থ করবেন, সাথে নার্ভ সাপ্লাই। আর কিছু আছে? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এগুলো তো পড়ছেনই, নাকি? না, দেখেন রিটেনের জন্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কয়টা থাকে? এক একটা লাঙে 10টা করে। একটা টারশিয়ারি ব্রঙ্কিউল যে এরিয়াকে সাপ্লাই দেয় সেটাই হলো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। মানে ব্রঙ্কিয়াল ট্রি যখন পড়বেন, ব্রঙ্কিয়াল ট্রি পড়ছেন, ট্রাকিয়া থেকে ডিভাইড করে রাইট অ্যান্ড লেফট ইস্টাল ব্রঙ্কাস, তারপরে লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস। ঠিক আছে,
তাহলে একটা টারশিয়ারি ব্রঙ্কাস, এরপর থেকে যত ভাগ করবেন পুরোটা হলো একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। কয়টা থাকে? এক এক লাগে এক একটা থাকে, 10টা করে থাকে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকার সুবিধা কি? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের আলাদা কাভারিং থাকে, প্রত্যেকটা সেগমেন্টে আলাদা কাভারিং থাকার সুবিধা হলো ইনফেকশন এক সেগমেন্ট থেকে অন্য সেগমেন্টে সহজেই স্প্রেড করতে পারে না। না পারলে সুবিধা কি? সাপোজ আপনার এই লাং টিস্যু ডিস্ট্রাকশন হলো, টিউবারকুলোসিস বা অন্য যে কোনো কিছু হলো, ঠিক আছে, একটা সেগমেন্টে। যদি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট না থাকতো, এটা খুব তাড়াতাড়ি হোল লাং জুড়ে ছড়াই যেত, পুরো লাংসই নষ্ট হয়ে যেত, কলাপস হয়ে যেত, শ্বাসকষ্ট হতো, পেশেন্ট মারা যেত। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকার সুবিধা হলো এই যে একটা সেগমেন্টে হলে অন্য সেগমেন্টে খুব তাড়াতাড়ি ছড়ায় না, ঠিক আছে। না ছড়াইলে যখন ডায়াগনোসিস হবে আপনার এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা কেটে রিসেকশন করে ফেলে দেওয়া যায়, বাকি যেগুলো আশপাশে ভালো থাকলো সেগুলো ভালোই থাকবে। বুঝতে পারছি? আরও কী কী ইম্পর্টেন্স আছে দেখে নেবেন।